ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিক্স দাদা। ক্লাস 10 এর আমাদের চলতরিতের যে সিরিজটা চলছে সেই ভিডিও সিরিজের কিন্তু আজকে আমাদের থার্ড ক্লাস, এবং সেটা হলো আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল ও তড়িৎ ক্ষমতা। যেমনটা আমি তোমাদের প্রথম ভিডিওতে কথা দিয়েছিলাম যে আমি টপিক ওয়াইজ তোমাদের কাছে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশন নিয়ে আসবো, যেমনটা তোমরা চেয়েছিলে ঠিক সেরকমই ভিডিও কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। এবং আমার ধারণা এই ভিডিওটাও তোমাদের একইভাবে হেল্প করবে যেভাবে তোমাদের লাস্ট দুটো ভিডিও হেল্প করেছে, যেখানে আমরা ওই টপিকটার উপর একটা কমপ্লিট কোয়েশ্চেন অ্যান্সার গাইড পেয়ে গেছি, যেটা আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কাজে দেবে। ঠিক আছে, চলো এবার আমরা শুরু করি হলো আমাদের এই থার্ড পার্ট। ওকে, চলো তাহলে আমরা এক এক করে কোয়েশ্চেন্স দেখে নিই যে কিরকম কোয়েশ্চেন্স আমাদের এই টপিক থেকে থাকছে। তো যেটা আমাদের প্রথম কোয়েশ্চেন বলছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। এটা কিন্তু মাধ্যমিক 2027 এর জন্য আবারও একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এখানে তোমাকে জুলের সূত্রের তিনটে মানে অ্যাসপেক্ট আছে, তিনটে অ্যাসপেক্টে আলোচনা করতে হয়। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি এবং তোমরাও কিন্তু একইভাবে লিখে ফেলো। এবং তোমাকে এখানে বলতে হবে যে বেসিক্যালি জুলের সূত্র আমরা জানি যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো আমি এখানে বলতে পারি পরিবাহীতে উৎপন্ন তাপ, আমি বলতে পারি পরিবাহীতে উৎপন্ন তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে। পরিবাহীতে উৎপন্ন তাপ, এক নম্বর প্রবাহ মাত্রা, দুই নম্বর পরিবাহীর রোধ, এবং তিন নম্বর সময়, মানে কতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই তিনটে জিনিসের উপর নির্ভর করে থাকে। ঠিক আছে, তো আমি যেমন এখানে দেখতে পাচ্ছি প্রবাহ মাত্রার কথা বলা আছে, তো আমি এখানে বলতে পারি যে প্রবাহ মাত্রার সাথে সম্পর্কটা কিরকম, যে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, যে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক যদি রোধ এবং সময় অপরিবর্তিত থাকে। এখানে মাথায় রাখতে হবে আর টি অপরিবর্তিত থাকতে হবে। ঠিক আছে, আর টি কে অপরিবর্তিত থাকতে হবে। পরিবাহী রোধের সাথে কিরকম সম্পর্ক, যত রোধ বাড়বে বর্তনীতে তত উৎপন্ন তাপ বেশি হবে। তো সেদিক থেকে এখানে আমি লিখতে পারি এইচ সমানুপাতিক আর, এখানে আই আর টি অপরিবর্তিত থাকবে। আর সময়ের সাথে কিরূপ সম্পর্ক, যত সময় বাড়বে তত বেশি তাপ উৎপন্ন হবে। তো এখানেও এইচ প্রপোর্শনালটা আমরা বলতে পারি টি। তো এখানে আই আর আরটা থাকে হলো অপরিবর্তিত। তো এই তিনটে ফ্যাক্টর, তবে আমি এখানে যেভাবে লিখলাম তোমাদেরকে একটু কিন্তু ওখানে এক্সপ্লেন করে দিতে হবে, যে তোমরা লিখবে এরকম প্রবাহ মাত্রা দিয়ে বলবে যে একই পরিবাহীর মানে বলবে যে একই রোধ এবং একই সময় ধরে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তবে যে পরিবাহীতে বেশি তড়িৎ প্রবাহ হবে সেখানে বেশি তাপ উৎপন্ন হবে। এবং সে বেশি তাপটা কত, যে তড়িৎ প্রবাহ মানে তড়িৎ পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক যদি রোধ আর সময় অপরিবর্তিত থাকে। একইভাবে এই ক্ষেত্রে বলার সময় বলবে তড়িৎ পরিবাহীতে উৎপন্ন তাপ ওই তড়িৎ পরিবাহী রোধের সমানুপাতিক যদি তড়িৎ প্রবাহের সময় এবং তড়িৎ প্রবাহের মান অপরিবর্তিত থাকে। এবং একইভাবে সময় সমানুপাতিক যদি আমি বলতে পারি তড়িৎ প্রবাহ এবং রোধ অপরিবর্তিত থাকে। তো এটাকে তোমাদের স্টেটমেন্টে লিখে দিতে হবে। এবং তিনটাকে একসাথে আমরা বলতে পারি এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এই সমানুপাতিক চিহ্ন উঠে গেল, একটা ধ্রুবক চলে আসে, h is equals to k into I square RT। যদি এসআই পদ্ধতিতে দেখি k এর মান হয়ে যায় হলো 1, তো h হয়ে যায় I square RT জুল। এটা আমি বলবো এক্সপ্লেন করে দেবে। এবং যদি সিজিএস পদ্ধতিতে দেখি, k এর মান হয়ে যায় 0.24, তো h হয়ে যায় 0.24 I square RT ক্যালোরি। ঠিক আছে, তার মানে ক্যালোরিতে বা জুলে যেটাতেই তুমি চাইবে সেটাতেই তুমি বার করতে পারবে। ঠিক আছে, তো এটা হলো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। এই সংক্রান্ত কিছু প্রশ্ন আসে, যেমন ধরো এইটা, একটা ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে একই সময় উৎপন্ন তাপ কত গুণ হবে। তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা 3 গুণ করা হয়েছে, আমরা কি জানি, আমরা একদম আমাদের সিম্পল ফর্মুলা, দেখ আমরা একটু আগে এই ফর্মুলাটা দেখলাম H প্রপোর্শনাল টু I স্কয়ার, একটু আগে আমরা এই ফর্মুলাটা দেখলাম। তাহলে এইটাকে ব্যবহার করে আমি কাজ করতে পারি, যে আমি জানি H1/H2 অবশ্যই এখানে বলে দিতে হবে আর ও টি অপরিবর্তিত, অপরিবর্তিত। তো যেহেতু এরা দুজনের পরিবর্তন হচ্ছে না, তো আমি এখানে বলে দিতে পারি H1/H2 is equals to I1 square by I2 square। এবার এখানে কি বলেছে, একটি ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে, তাহলে আমি বলতে পারি I2 is equals to 3I1। ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 3 গুণ করা হয়েছে,
তাহলে বলতে পারি h1/h2 is equals to i1 square by 9i1 square। তাহলে h1:h2 is equals to 1:9। h1:h2 মানে হলো 1:9। এই হয়ে গেল আমার অ্যান্সার। তো তার মানে আমি বলতে পারি উৎপন্ন তাপ কত গুণ হবে? আমরা সিম্পল বলে দেবো, উৎপন্ন তাপ 9 গুণ হবে। এখানে লিখে দেবো উৎপন্ন তাপ 9 গুণ হবে। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা দেখি। একই উপাদান ও একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির তুলনায় বেশি। প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির তুলনায় বেশি এবং উভয় তারের মধ্যে দিয়ে একই সময় ধরে তড়িৎ প্রবাহ পাঠানো হলে কোনটি বেশি উৎপন্ন হবে? একই সিম্পল কোয়েশ্চেন সিম্পল ভাবে করে দেবো যে উপাদান আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির তুলনায় বেশি। দেখো আমরা জানি h is equals to হয় I square RT। এবার উপাদান আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে একই, কিন্তু দৈর্ঘ্যটা আলাদা। আচ্ছা, দৈর্ঘ্যের উপর এদের মধ্যে কে নির্ভর করে? তড়িৎ প্রবাহ নির্ভর করে, রোধ নির্ভর করে, না সময় নির্ভর করে? তোমরা সবাই জানো দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক আছে। তো আমি এখানে বলতে পারি যে যেহেতু আর সমানুপাতিক এল, অর্থাৎ আমি এখানে কি বলে দেবো, যদি দৈর্ঘ্য বেড়ে যায় তাহলে রোধও বেড়ে যাবে। তো এখানে লিখে দেবো দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ বৃদ্ধি পাবে। দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ বৃদ্ধি পাবে, ঠিক আছে। এবং রোধ বাড়লে, এবং আমরা জানি H সমানুপাতিক R, এবং এখানে তড়িৎ প্রবাহ সেমই ধরে নিয়েছেন, I ও T কে অপরিবর্তিত রেখে। তো H সমানুপাতিক R, তো H সমানুপাতিক R থেকে বলতে পারি বেশি দৈর্ঘ্যের তারে বেশি তাপ উৎপন্ন হবে। বেশি দৈর্ঘ্যের তারের যেহেতু রোধ বেশি, তার মানে ওর মধ্যে উৎপন্ন তাপও বেশি। তো এরকম ভাবে সূত্র ইউজ করে তুমি ব্যাখ্যা দিয়ে লিখতে পারো, তুমি পুরো পূর্ণ মান পাবে, ফুল মার্কস পাবে, ঠিক আছে। ঠিক আছে, চল এবার আসছে এই কোয়েশ্চেনটা। সমান্তরাল সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত x:y, কোন নির্দিষ্ট সময় ওই দুই রোধে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? তো একদম এই কোয়েশ্চেনটাও কিন্তু একটু আমাদের ভালোভাবে দেখতে হবে। তার কারণ হলো এই কোয়েশ্চেনটা আমার সংখ্যা চেঞ্জ করে জিজ্ঞেস করবে। আমি এখানে x:y কেন নিয়েছি? যদি পরীক্ষায় তোমাদেরকে দেয় 2:3 বা 4:5, তাহলেও যারা তোমরা করে ফেলতে পারো। আমরা তাই একটা জেনারেল সংখ্যা নিয়ে দেখছি। সমান্তরাল সমবায় যুক্ত দুটি রোধের অনুপাত x:y, কোন নির্দিষ্ট সময় ওই দুই রোধে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? তো এইখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস চলে আসছে। কি আসছে? এখানে অনেকের ভুল হতে পারে। আমরা জানি H is equals to হয় I square RT, হ্যাঁ স্যার জানি। আচ্ছা, এবার তুমি আমায় বলো যদি সমান্তরাল সমবায় দুটো রোধ যুক্ত থাকে, এই ধরো একটা রোধ, এই আর একটা রোধ, এটা ধরো R1, এটা ধরো R2, এই দুটো রোধ যুক্ত আছে। আমাকে বলো সমান্তরাল সমবায় যে দুটো রোধ যুক্ত থাকে তাদের মধ্যে দিয়ে কি সেম তড়িৎ প্রবাহ হয়? হয় না। তোমরা জানো এর মধ্যে দিয়ে প্রবাহ হবে I1, এর মধ্যে দিয়ে প্রবাহ হবে I2, ঠিক আছে। তো তার মানে আমি যদি H is equals to I square RT লাগাতে যাই, তাহলে আমি একটা কেস খেয়ে যাব। কোথায় কেস খেয়ে যাব? যে আমার দুজনের ক্ষেত্রে I এর মানটাও আলাদা আলাদা হবে। শুধু রোধ আলাদা হবে তাই নয়, আমার I এর মানও আলাদা আলাদা হবে। তো এটা বার করা একটা ঝামেলা। এই জন্য একটা সুবিধাজনক পদ্ধতি হলো আমি একটা জিনিস জানি V is equals to IR, ওহমের সূত্র থেকে। হ্যাঁ স্যার জানি। তো এখান থেকে কি চাইলে আমি এটা লিখতে পারি I কে, দেখো তো I মানে V/R, তাহলে এটা লিখতে পারি V স্কোয়ার বাই R স্কোয়ার ইন্টু RT, তাহলে V স্কোয়ার বাই RT। এটা হয়ে গেল H এর ফর্মুলা, এটা হয়ে গেল H, V স্কোয়ার বাই RT। তো যখন এটা H হয়ে গেল, এটা ব্যবহার করলে কি সুবিধা হবে? আমরা জানি সমান্তরাল সমবায় যুক্ত দুটো রোধের মধ্যবর্তী যে বিভবটা থাকে ওটা সেম থাকে। তো এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমাকে বলে দিয়েছে দুজনের রোধের অনুপাত x:y, তার মানে R1/R2 আমাকে বলে দিয়েছে x/y। এটা তোমার পরীক্ষায় 2/3 ও বলতে পারে, 3/5 ও বলতে পারে, যা ইচ্ছা বলতে পারে। তো আমি যদি লিখি এবার
H1:H2। আমি একটু ভালো করে দেখো, আমি কোন ফর্মুলাটা লাগাবো, এটা না এটা, নিজেরা বলো কোনটা লাগাবো। যেহেতু ভি অপরিবর্তিত থাকছে তো আমি এটা লাগাবো। তার মানে এটা তখন ব্যবহার করা যায় যখন বর্তনীতে যে রোধগুলো আছে তারা শ্রেণীতে আছে, আর এটা তখন ব্যবহার করা সুবিধাজনক যখন বর্তনীতে যুক্ত রোধগুলো সমান্তরালে আছে। বোঝা গেল? তাহলে দুটো ফর্মুলা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা দিয়ে আমরা কিন্তু করে দেবো আমাদের কোয়েশ্চেনটা। তো এবার H1 দেখো, H এর সাথে আর এর আমি দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে H1/H2 আমি বলতে পারি R2/R1। R1/R2 x/y হয়ে যায়, তার মানে এটা হয়ে যাবে y/x। তাহলে আমি বলবো H1:H2 কত হবে, y/x। এর পরের থেকে তোমরা একদম ডাইরেক্টলি, যদি এমসিকিউতে দেয় তোমরা ডাইরেক্টলি অ্যান্সার মনেও রাখতে পারো। 2:3 যদি রোধের অনুপাত দেয়, যারা সমান্তরালে যুক্ত আছে ওদের মধ্যে উৎপন্ন তাপের অনুপাত হবে 3:2। তোরা দিয়ে মানে একদম উল্টোটা হয়ে যাচ্ছে। তো এটাও কিন্তু খুব সুন্দর কোয়েশ্চেন। তাহলে পরের কোয়েশ্চেনটা দেখি। বলেছে একই উপাদানে নির্মিত একই দৈর্ঘ্যের একটি সরু তার আর একটা মোটা তারের মধ্যে দিয়ে একই তড়িৎ প্রবাহ পাঠালে কোনটিতে বেশি তাপ উৎপন্ন হবে। দেখো এটাও সোজা প্রশ্ন। আমরা জানি H হলো I²RT, এটা আমরা জানি। তো আমি এখান থেকে বলতে পারি দেখো একই উপাদানে নির্মিত একই দৈর্ঘ্যের সরু তার আর মোটা তার, আর আমরা জানি R হয় রো L/A। তো আমাকে বলেছে একই দৈর্ঘ্যের সরু আর মোটা তার, আমরা ভালো করে জানি আর এর সাথে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ আমি বলতে পারি সরু তারের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত কম, সরু তারের রোধ বেশি, এটা আমি বলতে পারি। তো এবার বাকি গল্প হয়ে গেল। আমি জানি এখানে H সমানুপাতিক R, বলেছে কোনটিতে বেশি তাপ উৎপন্ন হবে। আমি এখানে সিম্পলি দেখতে পাচ্ছি যে সরু তারের যেহেতু রোধ বেশি, তার মানে তাতে বেশি তাপ উৎপন্ন হবে। মোটা তারের রোধ কম, তাই কম তাপ উৎপন্ন হবে, কারণ দুজনের মধ্যে একই তড়িৎ প্রবাহ আছে। আবার এটা তখনই লিখবো যখন I/R/T দুজনের ক্ষেত্রে সেম, অপরিবর্তিত। তো H সমানুপাতিক R, তো লিখে দেবো যেহেতু সরু তারের রোধ বেশি তাই উহাতে বেশি তাপ উৎপন্ন হবে, তাই উহাতে বেশি তাপ উৎপন্ন হবে। বোঝা গেল? চলো এর পরের কোয়েশ্চেনটা দেখে নিই এবার। কোন পরিবাহীতে ডিসির বদলে এসি পাঠালে তাপ উৎপন্ন হবে কি, এটা হলো প্রশ্ন। কোন পরিবাহীতে ডিসির বদলে এসি পাঠালে কি তাপ উৎপন্ন হবে, এটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এবার এই ডিসি আর এসির গল্পটাকে একটু ভালোভাবে বুঝতে হবে, কারণ এই প্রশ্নটা অনেক স্টুডেন্টের আটকে যেতে পারে। ডিসি আর এসির গল্পটা কি? ডিসি মানে হলো সমমুখী প্রবাহ। ঠিক আছে, দেখো মনে রাখবে ডিসি মানে হলো ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট, এটাকে বাংলায় বলে সমপ্রবাহ। ঠিক আছে, আর এসি মানে হলো অল্টারনেটিং কারেন্ট। এটাকে বাংলায় বলে পরিবর্তী প্রবাহ। এটাকে বাংলায় বলে পরিবর্তী প্রবাহ। সমপ্রবাহে কি হয় জানো? সমপ্রবাহে তড়িৎ প্রবাহ একই দিকে হয়। মানে ধরো এটা যদি আমার একটা লাইন হয় তো সবসময় এইদিকেই হচ্ছে, এইদিকেই হচ্ছে, এইদিকেই হচ্ছে, একই দিকে হচ্ছে। কিন্তু বিপরীত মানে আমাদের পরিবর্তী প্রবাহতে কি হয়? একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে, একবার এইদিকে। তো নির্দিষ্ট সময় অন্তর এই যে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ, এটা পরিবর্তন হতে থাকে, মানে অপোজিট হতে থাকে। এটা হলো আমার পরিবর্তী প্রবাহ। তো এবার সেই জিনিসটাকেই কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো। কিরকম ভাবে ব্যবহার করতে পারবো? যে আমরা জানি H হয় I²RT, এটা আমরা জানি H হয় I²RT। তো আমি দেখতে পাচ্ছি পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক।
প্রবাহের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তো যদি সেটা, এবং যেহেতু সেটা তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হয়, সেই কারণে কিন্তু এখানে অনায়াসে এই কথাটা বলা যায় যে আজকে আমাদের কোনো মানে পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে যদি ধরো এইদিকে মানে ব্যাপারটা কি হচ্ছে যে ওখানে একই জায়গার মধ্যে দিয়ে একবার তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে, একবার তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে, তো কেন মানুষের মানে এই প্রশ্নটা করার কারণ কি, যে তড়িৎ প্রবাহ তো আবার বিপরীতমুখী হয়ে যাচ্ছে, তাহলে কি একেও ব্যালেন্স করে দিচ্ছে না? এরকম কোনো ব্যাপার না। কারেন্ট গেলেই তড়িৎ মানে তাপ উৎপন্ন হবে, আর তাপ একটা স্কেলার রাশি, এটা বুঝতে হবে। কারেন্ট ডান দিকে যাক আর কারেন্ট বাঁ দিকে যাক, তাপ উৎপন্ন হবে, এবং স্কেলার রাশি এগুলো সব যোগ হতে থাকবে। এমন না এদিকে গেলে ডান দিকে তাপ উৎপন্ন হলো, এদিকে গেলে বাঁ দিকে তাপ উৎপন্ন হলো, কেটে গেল। তাপ স্কেলার রাশি, তাপ এক প্রকার শক্তি, আমরা সেটা জানি। তো সেই জন্য তাপ উৎপন্ন হবে। আর আমরা ব্যাখ্যাটা কিভাবে দেবো, যে যদি আমি এইদিকের প্রবাহকে ধনাত্মক ধরে নিই আর এইদিকের প্রবাহকে ঋণাত্মক ধরে নিই, এটা বর্গের সমানুপাতিক। তো ধনাত্মকের বর্গ করো বা ঋণাত্মকের বর্গ করো, ওটা আলটিমেটলি ধনাত্মকই হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই জিনিসটাকেই ভালোভাবে বলে দেবো যে তাই প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হলেও নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হলেও প্রবাহ নির্দিষ্ট সময় অন্তর বিপরীতমুখী হলেও আমরা বলতে পারি প্রবাহের বর্গ সর্বদা ধনাত্মক হয়। প্রবাহের বর্গ সর্বদা ধনাত্মক হয়, অতএব তাপ উৎপন্ন হবে। আর আসল ব্যাখ্যাটা আমি তোমায় দিলাম, এটা তো গাণিতিক ব্যাখ্যা, কিন্তু আসল ব্যাখ্যা এটাই যে তাপ একটা স্কেলার রাশি, তার কোনো অভিমুখ নেই। তো প্রবাহ যেদিকেই যাক তাপ উৎপন্ন হবেই এবং সমস্ত তাপ যোগ হয়ে যাবে। ঠিক আছে, এটাও ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, তো এইগুলো কিছু আমাদের এই টপিক, এই জায়গাটা থেকে একটু ভালো কোয়েশ্চেন ছিল। এবার আমরা আরো কিছু কোয়েশ্চেন দেখে নেব। ওকে, তো এটা তো আশা করি বোঝা গেল যে কি হলো। এবার আমরা এর পরের সেট অফ কিছু কোয়েশ্চেন দেখি। দেখো এখানে কি বলেছে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেনের তৈরি হয় কেন? এটা একটা কোয়েশ্চেন, এটা একটা ভালো কোয়েশ্চেন যেটা আমাদের মাধ্যমিকে দিয়ে থাকে। দেখো সবসময় এই ধরনের কোয়েশ্চেন যখন অ্যাটেন্ড করবে আমি বলবো পয়েন্ট করে লিখবে, যত পয়েন্ট করে সায়েন্সে লিখবে না তত তোমার নাম্বার পেতে বেশি সুবিধা হবে, কারণ টু দা পয়েন্ট অ্যান্সার, তো টু দা পয়েন্ট অ্যান্সার টু দা পয়েন্ট মার্কস, তো প্রত্যেক পয়েন্ট অনুসারে তোমার মার্কস দিয়ে দেবে। তো তুমি এখানে লিখবে যে টাংস্টেন তৈরি হয় কেন, লিখে তার মেইনলি দুটো তিনটে কারণ আছে। সবার প্রথম কারণ কি, যে আমরা টাংস্টেনের গলনাঙ্ক খুব উচ্চ হয়, এটা হলো সব থেকে বড় কারণ। যে এটা আমি লিখবো টাংস্টেনের গলনাঙ্ক উচ্চ। আর সব থেকে ভালো হয় যদি তোমাদের গলনাঙ্কটা মাথায় থাকে, মোটামুটি ওটা 3380 ডিগ্রি সেলসিয়াস, 3380 ডিগ্রি সেলসিয়াস। তো এটা একটা ব্যাপার, যে যখন ফিলামেন্টটা গরম হয়, শ্বেততপ্ত হয়ে আলো বিকিরণ করে, তো ওই প্রচন্ড তাপে ফিলামেন্টটা যাতে গলে না যায় তার জন্য গলনাঙ্কটাকে উচ্চ হতে হবে। তো টাংস্টেনের গলনাঙ্ক যথেষ্ট উচ্চ থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হলো যেটা আমাদের পড়তে হবে, সেটা হলো যে টাংস্টেনের যেহেতু রোধাঙ্ক বেশি, তাই জন্য রোধও বেশি হয়, এবং রোধ বেশি হওয়ার ফলে এটা বেশি তাপ উৎপন্ন করতে পারে। ঠিক আছে, তো আমি লিখতে পারি এখানে টাংস্টেনের রোধাঙ্ক বেশি, ফলত বলতে পারি রোধ বেশি, তাই এটি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করতে পারে। আলো বিকিরণ করতে পারে। ঠিক আছে, আর একটা পয়েন্ট এখানে বলা যায় যে টাংস্টেন দিয়ে খুব সরু আর লম্বা তার তৈরি করা যায়। একই ব্যাপার, তার যদি সরু হয়ে যায় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে যাচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেলে রোধ বেড়ে যায়। আবার একইভাবে যদি লম্বা হয় দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে, দৈর্ঘ্য বেড়ে গেলে রোধ কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। তো এই পয়েন্টগুলো আমাকে মাথায় রাখতে হবে।
যে টাংস্টেন ধাতু দিয়ে খুব সরু ও লম্বা তার তৈরি করা যায়, ফলত রোধ বেশি হয়। ঠিক আছে, তারপরে পুরোপুরি আমরা বলতে পারি আর ইজিক্যালস টু রো এল বাই এ, এটাকে আমরা পুরোপুরি ব্যবহার করে উত্তরটা দিলাম। রোধাঙ্ক বেশি, দৈর্ঘ্য বেশি, ক্ষেত্রফল কম, তো সব কারণের জন্য রোধ বাড়ছে, আর রোধ বাড়লে আমরা জানি এইচ ইজিক্যালস টু আই স্কোয়ার আর টি তে এইচ প্রপোর্শনাল টু আর, যত রোধ বাড়বে তত আমার বেশি তাপ উৎপন্ন হবে। তো সেই কারণে টাংস্টেনকে কিন্তু আমরা বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তবে এই প্রসঙ্গে একটা জিনিস খুব উল্লেখযোগ্য যে বর্তমানে টাংস্টেন আর ব্যবহার করা হয় না, বর্তমানে উলফ্রেমাইট নামক এক সংকর ধাতু ব্যবহার করা হয়। তো সেটাও আমি লিখে দিচ্ছি, কারণ সেটা অনেক সময় তোমাদের ছোট কোয়েশ্চেনে জিজ্ঞেস করে নেয়। বর্তমানে টাংস্টেনের পরিবর্তে উলফ্রেমাইট। উলফ্রেমাইটটা কি দিয়ে তৈরি? উলফ্রেমাইট একটা সংকর ধাতু, যেটা আমাদের আছে হলো টাংস্টেন, লোহা আর ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। উলফ্রেমাইট একটা সংকর ধাতু যেটা টাংস্টেন, লোহা আর ম্যাঙ্গানিজ এই তিনটাকে দিয়ে তৈরি। তো বর্তমানে টাংস্টেনের পরিবর্তে উলফ্রেমাইট ধাতু ব্যবহার করা হয়, এটাও মাথায় রেখে দেবে। ওকে, চলো এবার দেখি পরের কোয়েশ্চেন। বৈদ্যুতিক বাল্ব নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ করা হয় কেন? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বৈদ্যুতিক বাল্বের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন জাতীয় গ্যাস কেন দেওয়া হয়? ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস বা আমার এখানে বলে দেওয়া ভালো, বা নাইট্রোজেন গ্যাস পূর্ণ, বা নাইট্রোজেন গ্যাস পূর্ণ করা হয় কেন? দেখো, এটাও খুব কিন্তু একটা ইজি একটা জিনিস। এটাও খুব ইজি একটা জিনিস, কিন্তু এখানে আমি তোমাদের বলবো পয়েন্ট করে লিখবে। কিরকম পয়েন্ট করে লিখবে? সবার প্রথম আসে কেন বায়ু শূন্য রাখা হয়? কেন বায়ু শূন্য রাখা হয় না? এটা প্রথম প্রশ্ন, মানে প্রথম পয়েন্ট। তো এরকম ভাবে লিখবো আমরা, বায়ু শূন্য না রাখার কারণ। তো কেন বায়ু শূন্য রাখা হয় না? তো বায়ু শূন্য না রাখার কারণ কি? যে আমরা জানি যে বাল্বের মধ্যে যে ফিলামেন্টটা থাকে ওটা অত্যন্ত উচ্চ উষ্ণতায় থাকে, প্রায় 3200°C। তো আজকে সেই উষ্ণতায় কিন্তু সেই ফিলামেন্টটা বাষ্পীভূত হয়ে যেতে পারে, এটা হলো মেন কারণ। বায়ুশূন্য অবস্থায় বায়ুশূন্য অবস্থায় বাল্বের মধ্যে অতি উচ্চ তাপে ফিলামেন্টটি বাষ্পীভূত হয়ে যেতে পারে। বায়ুশূন্য অবস্থায় বাল্বের মধ্যে অতি উচ্চ তাপে ফিলামেন্টটি বাষ্পীভূত হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে ধরো বাষ্পীভূত যেই হয়ে যাবে, ফিলামেন্টটি ক্ষয়প্রাপ্ত হয়ে ফেটে যাবে, এবং এই যে লিখে দিই, ফিলামেন্টটি
ক্ষয়প্রাপ্ত হয়ে ফেটে যাবে এবং যে বাষ্পটা তৈরি হবে ওটা বাল্বের গায়ে একটা আস্তরণ তৈরি করবে, যার জন্য বাল্বের উজ্জ্বলতা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে, ও বাষ্পীভূত হয়ে বাল্বের গায়ে একটি আস্তরণ তৈরি করবে, যার ফলে উজ্জ্বলতা হ্রাস পাবে। ঠিক আছে, এটা কিন্তু আমার বায়ুশূন্য না রাখার কারণ। এটা বায়ুশূন্য কেন থাকছে না সেটার কারণ। তো এবার নেক্সট পয়েন্ট এখানে চলে আসে, তাহলে যদি বায়ু পূর্ণ রাখি তাহলে কি সমস্যা হবে? তো সেইখানে আমি বলবো যে বায়ু পূর্ণ না রাখার কারণ, বায়ু পূর্ণ না রাখার কারণ কেন বায়ুপূর্ণ কেন রাখতে পারবো না? তার কারণ হলো যখন বায়ুপূর্ণ রাখবো তখন বায়ুর অক্সিজেন দ্বারা এটা জারিত হয়ে যাবে এবং ধাতব অক্সাইড গঠন করবে, যার ফলে ফিলামেন্টটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তো এটাও কিন্তু একই ব্যাপার। তো বায়ুর, যে বলতে পারি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ধাতব অক্সাইড গঠন করবে, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ধাতব অক্সাইড গঠন করবে, ফলে ফিলামেন্টের কর্মদক্ষতা হ্রাস পাবে। ঠিক আছে, এবার তাই জন্য আসছে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন গ্যাস পূর্ণ করছি। তার কারণ হলো এদের মানে এদেরকে যদি দিয়ে দিই তাহলে এরা নিষ্ক্রিয়, তো নিষ্ক্রিয় হওয়ার জন্য কি হবে, এরা কোনো বিক্রিয়া করবে না, তাই জন্য জারিত হওয়ার সম্ভাবনা থাকে না আর বাষ্পীভূত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এটা লিখে দেবো ফাইনালি। ফলে ইনটু বা নিষ্ক্রিয় গ্যাস পূর্ণ করলে ফিলামেন্টের জারিত হওয়ার সম্ভাবনা বা বাষ্পীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। বাষ্পীভূত হয় হয়তো, বাট খুবই কম মাত্রায় হয়। ঠিক আছে, বাল্বটি দীর্ঘদিন চলে। হয়ে গেল, তো এই হয়ে গেল আমার বাল্বের গল্প। ঠিক আছে, তো এই জিনিসটা মনে রাখলেই হবে। চল এবার আসছে পরের প্রশ্ন, বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন? এটা একটা খুব বিখ্যাত প্রশ্ন, যে নাইক্রোম তার অ্যাকচুয়ালি কি। আগে এটা বুঝতে হবে যে নাইক্রোম হলো নিকেল, ক্রোমিয়াম আর লোহার একটা সংকর ধাতু। এই যে নাইক্রোম, এটা অ্যাকচুয়ালি নিকেল, ক্রোমিয়াম আর লোহার সংকর ধাতু। নাইক্রোম তারের দুটো খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে যার জন্য এটাকে হিটারে ব্যবহার করা হয়। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এক, উচ্চ গলনাঙ্ক। কেন স্যার উচ্চ গলনাঙ্ক হওয়ার ফলে কি হয়? তার ফলে কি হয়, হিটারে যে তাপ উৎপন্ন হবে সেই তাপে সেই কুণ্ডলী গলে যাবে না। ঠিক আছে, ফলে
কুণ্ডলিতে উৎপন্ন উচ্চ তাপে এটি গলে যায় না। নেক্সট গলনাঙ্ক উচ্চ, তারপরে হলো রোধাঙ্কটা উচ্চ। ফলে বেশি তাপ উৎপন্ন হয়। তো এই দুটো কারণে কি হচ্ছে, আলটিমেটলি হিটারে তাপ উৎপন্ন হচ্ছে আর সেই তাপ ওটা গলেও যাচ্ছে না, তাই জন্য কিন্তু আমরা নাইক্রোম হিটারে ব্যবহার করে থাকি। ঠিক আছে, আরেকটাও কারণ বলা যায়, এটি উচ্চ উষ্ণতায় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না, এটাও একটা কারণ। তাই জন্য ওই ফিলামেন্টের মতো ওই ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এটি উচ্চ উষ্ণতায় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেন কি বলেছে, বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট আলো বিকিরণ করে কিন্তু হিটারের কুণ্ডলী আলো বিকিরণ করে না কেন? এটার কি উত্তর হওয়া উচিত? এটার উত্তর হলো, বৈদ্যুতিক বাতির ফিলামেন্টটা দেখো সরু আর লম্বা হয়। তো সরু আর লম্বা হওয়ার জন্য কি হয়, তার রোধ বেশি হয় এবং সেই বেশি রোধের জন্য বেশি তাপ উৎপন্ন হয়, সেটা শ্বেততপ্ত হয়ে আলো বিকিরণ করে এবং বাল্বের ভেতরে প্রচন্ড উচ্চ উষ্ণতা থাকে। কিন্তু হিটারের ক্ষেত্রে যে নাইক্রোম তারটা হয় ওটা মোটা হয়, তো কুণ্ডলীটা মোটা হওয়ার জন্য তার রোধ কম হয়ে যায়, তাই জন্য খুব স্বাভাবিকভাবেই ফিলামেন্টের তুলনায় অপেক্ষাকৃত কম তাপ উৎপন্ন হয়। এখানেও রোধাঙ্ক উচ্চ বলে তাপ বেশি উৎপন্ন হয়, কিন্তু ফিলামেন্টের তুলনায় কম তাপ উৎপন্ন হয়, তাই জন্য এটা আলো বিকিরণ করার পরিস্থিতিতে কখনোই পৌঁছায় না। ঠিক আছে, তো এখানে বলতে হবে এরকম ভাবে, যে বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্ট সেটি টাংস্টেনের তৈরি। বৈদ্যুতিক বাতির যে ফিলামেন্ট সেটি টাংস্টেনের তৈরি আর হিটারের কুণ্ডলী নাইক্রোমের তৈরি। সবার আগে তো আমরা এটা বলবো, সুন্দরভাবে উত্তর লিখতে হবে। হিটারের কুণ্ডলী হলো নাইক্রোমের তৈরি। এবার এই টাংস্টেনের কুণ্ডলীটা কিরকম হয়, এটা হয় সরু ও লম্বা। তোমরা এতদিন লিখবে না, তোমরা লিখবে যে টাংস্টেনের কুণ্ডলীটা সরু ও লম্বা হয় এবং নাইক্রোমের তৈরি কুণ্ডলীটা অপেক্ষাকৃত মোটা হয়। এটা হয়ে যায় অপেক্ষাকৃত মোটা। তো অবভিয়াসলি মোটা হওয়ার জন্য কি হয়, যে বাতির ফিলামেন্টের যে রোধ তো কি হয়, বাতির ফিলামেন্টের রোধ অপেক্ষাকৃত বেশি, কারণ মোটা হওয়ার জন্য রোধ কি হয়ে যাচ্ছে, আমার কমে যাচ্ছে, সরু আর লম্বা হওয়ার জন্য রোধটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, অপেক্ষাকৃত বেশি। তো বাতির ফিলামেন্টের রোধ অপেক্ষাকৃত বেশি হওয়ায় তাতে বেশি তাপ উৎপন্ন হয়, ফলে বেশি তাপ উৎপন্ন হয়ে শ্বেততপ্ত হয়ে আলো বিকিরণ করে। এই শ্বেততপ্ত হয়ে আলো বিকিরণ করে, তো এটাই আমাদের মাথায় রাখতে হবে, বেশি তাপ উৎপন্ন হয়ে এটা শ্বেততপ্ত হয়ে আলো বিকিরণ করে, কিন্তু কুণ্ডলীর রোধ অপেক্ষাকৃত কম হওয়ায় সেটা করে না, ওটা আমরা লিখে দেবো। কিন্তু কুণ্ডলীর রোধ
অপেক্ষাকৃত কম হওয়ায় সেটিতে উৎপন্ন তাপ, সেটিতে তৈরি তাপ আলো বিকিরণ করে না। আলো বিকিরণ করে, ঠিক আছে। তো এই মোটামুটি হলো আমাদের ব্যাপার। চলো পরের প্রশ্ন কি দিয়েছে, বর্তনীতে ফিউজ তার কিভাবে যুক্ত থাকে এবং বর্তনীতে এই তার ব্যবহারের কারণ কি। বর্তনীতে ফিউজ তার কিভাবে যুক্ত থাকে, এটা হলো প্রশ্ন। তো আমরা জানি ফিউজ তার বর্তনীতে শ্রেণী সমবায় যুক্ত থাকে। ফার্স্ট অ্যান্সার হলো এই না। তো বর্তনীতে ফিউজ তার শ্রেণী সমবায় যুক্ত থাকে যাতে বর্তনীর পুরো প্রবাহ ফিউজ তারের মধ্য দিয়ে যেতে পারে। এটা আমরা সাইডে লিখে দেবো, যাতে বর্তনীর সম্পূর্ণ প্রবাহ ফিউজ তার দিয়ে যেতে পারে। ঠিক আছে, নেক্সট বলেছে বর্তনীতে এই তার ব্যবহারের কারণ কি। দেখো ফিউজ তার ব্যবহারের কারণও খুব সিম্পল। ফিউজ কি করে তোমরা জানো, ফিউজের মেইন কাজ হলো যদি বর্তনীতে একটা নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি তড়িৎ প্রবাহ হয় তাহলে ফিউজটা ওই উৎপন্ন তাপে গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন করে দেয়, যাতে বেশি তড়িৎ প্রবাহের ফলে বেশি তাপ উৎপন্ন হয়ে বর্তনীতে আগুন লেগে যায়। তো সেটা হলো কিন্তু ফিউজের মেইন কারণ। ফিউজ একটা ফিল্টারের মতো কাজ করে, যে একটা নির্দিষ্ট মানের তড়িৎ প্রবাহকে ওখান দিয়ে পাস করতে দেয়, তার থেকে কম মানে তার থেকে বেশি তড়িৎ প্রবাহ সেখান দিয়ে পাস করতে দেয় না। ঠিক আছে, তো ওই জিনিসটাকেই কিন্তু আমাকে এখানে বুঝিয়ে লিখতে হবে যে ফিউজ আসলে কি কি দিয়ে তৈরি বলে দেবে। টিন প্লাস সীসা, এদের দুজনের তৈরি একটা সংকর ধাতু। এবং এখানে পারলে টিন আর সীসার পরিমাণ যদি তোমাদের মনে থাকে তবে লিখবে, আর না মনে থাকলে কিন্তু লেখার দরকার নেই। ঠিক আছে, যেমন আমার গুলিয়েই যায়, আমাকে বই দেখতেই হয়, তো পরীক্ষার আগের দিন মনে রেখে চলে যাবে যদি লিখতেই চাও। তো 25% টিন আর 75% ইটা, মানে সরি 75% সীসা, সংকর ধাতু। এবার ফিউজের দুটো মেইন বৈশিষ্ট্য হলো, যেমন নাইক্রোমের দুটো বৈশিষ্ট্য ছিল গলনাঙ্ক উচ্চ আর রোধাঙ্ক উচ্চ, ফিউজের এরকম দুটো বৈশিষ্ট্য হলো এর রোধাঙ্ক উচ্চ কিন্তু নিম্ন গলনাঙ্ক। দেখো রোধাঙ্ক উচ্চ বলে তড়িৎ প্রবাহকে বাধা দিতে পারে, রোধাঙ্ক উচ্চ বলে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। আর গলনাঙ্ক নিম্ন বলে কি হচ্ছে, যদি নির্দিষ্ট মাত্রার বেশি তড়িৎ প্রবাহ হয় তাহলে উৎপন্ন তাপে তারটি গলে যায়, কারণ তারটার গলে যাওয়াই কাজ, ও ঠিক সময় না গললে আমরা গলে যাব, মানে ব্যাপারটা এরকম। ঠিক আছে, নির্দিষ্ট মাত্রার বেশি তড়িৎ প্রবাহ হলে উৎপন্ন তাপে তারটি গলে গিয়ে উপযুক্ত সময়ে বর্তনী ছিন্ন করে আগুন লাগার সম্ভাবনা শেষ করবে। ঠিক আছে, তো এই হলো আমাদের কেন আমরা ফিউজ ব্যবহার করি তার কারণ। ওকে, আচ্ছা এর পরের কোয়েশ্চেন কি, ফিউজ তারের দুটো বৈশিষ্ট্য আমি অলরেডি বলে দিয়েছি, এই দুটো বৈশিষ্ট্যের কথা বললে আমরা সাধারণত এই দুটো বৈশিষ্ট্যের কথাই বলি। ঠিক আছে, আর একটা হলো এখানে যেটা দিয়েছে দেখো, যে আমাকে এরকম, এটা কিন্তু আমি 10 অ্যাম্পিয়ার ফিউজ বলেছি, পরীক্ষায় 5 অ্যাম্পিয়ারও দিতে পারে, 15 অ্যাম্পিয়ারও দিতে পারে। তো জানো এটা আমরা লিখতে পারি 10 অ্যাম্পিয়ার ফিউজ মানে কি বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছে যে 10 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ যদি হয় তাহলে আমার বর্তনী ছিন্ন হয়ে যাবে।
ঠিক আছে, 10 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহের ফিউজ তারটি গলে গিয়ে ফিউজ তারটি গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেবে। ঠিক আছে, ফিউজ তারটি গলে গিয়ে বর্তনী ছিন্ন করে দেবে। তো এইটা হলো একটা ব্যাপার। ঠিক আছে, বা আমরা এভাবেও বলতে পারি যে ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ প্রবাহ 10 অ্যাম্পিয়ার, এভাবেও বলতে পারি। ফিউজ তারের মধ্য দিয়ে সর্বোচ্চ প্রবাহই 10 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে 15 হলে 15, 20 হলে 20। তো এইভাবে আমাকে এখানে বলে যেতে হবে। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা দেখে নিলাম। এবার আমরা তড়িৎ ক্ষমতা রিলেটেড কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো আমরা একটু ভালো করে দেখে নেব। ওকে, তো এবার আমরা তাহলে তড়িৎ ক্ষমতার কিছু জিনিসগুলো দেখে নিই। দেখো, তড়িৎ ক্ষমতার রাশিমালা সবার আগেই এরকম ভাবে প্রশ্ন দেয় না, আমি জাস্ট একটুখানি তোমাদের যাতে কোয়েশ্চেন্স গুলো করাতে পারি সেই জন্য দিয়ে দিচ্ছি। আমাদের তড়িৎ ক্ষমতার রাশিমালা পি। তড়িৎ ক্ষমতা কি হয়, সেটা হয় হলো যে বর্তনীতে উৎপন্ন তাপ বাই সময়, এবং সেটার ফর্মুলা হয় I²RT/T। কারণ আমরা জানি ক্ষমতার ফর্মুলা ক্লাস 9-এ তোমরা সবাই পড়েছো, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলে। তো এখানে কার্যটা কি? শক্তি। কোন শক্তি? বর্তনীতে কোন শক্তি উৎপন্ন হচ্ছে? তাপ শক্তি। তো সেই কারণে আমি এখানে তাপ শক্তি লিখেছি। তো এটা আলটিমেটলি হয়ে গেল কত? I²R। আচ্ছা, এই I²R কে আমরা দুভাবে লিখতে পারি। আরো I²R, আমি যদি I এর জায়গায় V/I মানে V/R দিয়ে রিপ্লেস করে দিই, এই V/R দিয়ে যদি রিপ্লেস করে দিই, তাহলে এটা হয়ে গেল V²/R। ঠিক আছে, আর যদি আমি আর এর জায়গায় আবার ধরো আমি যদি V/I দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে এটা হয়ে গেল VI। তো আমি মনে করি ক্ষমতার তিনটে এককই জানা দরকার, মানে তিনটে রাশিমালাই জানা দরকার, I²R, V²/R এবং VI। ঠিক আছে, এটা হলো ক্ষমতার রাশিমালা। এবং এই প্রসঙ্গে এটাও বলে রাখি, ক্ষমতার যে একক সেটা হয় হলো জুল পার সেকেন্ড, মানে আমরা বলে থাকি হলো ওয়াট। জুল পার সেকেন্ড হলো ওয়াট, এটা হলো আমার SI একক। আর যদি আমি সিজিএস এককের কথা বলি, সেটা হয় হলো আর্ক পার সেকেন্ড। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের 1 ওয়াট বলতে কি বোঝো, একটা সিম্পল কোয়েশ্চেন দেবে না, তাও আমি জাস্ট ওয়াটের জন্য বলে দিই যে এখানে যেহেতু 1 ওয়াট বলতে কি বোঝো ক্লাস 9-এও প্রশ্নটা ছিল, কিন্তু এখন যখন তুমি ক্ষমতার কথা বলবে, তোমায় কিন্তু তড়িৎ বর্তনীর সাপেক্ষে উত্তরটা দিতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তো তুমি এখানে লিখবে 1 ওয়াট মানে হলো 1 জুল পার 1 সেকেন্ড। ঠিক আছে, 1 জুল পার 1 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি, যদি বর্তনীতে, কারণ এখানে বর্তনী কথাটা উল্লেখ করা খুব দরকার, কারণ আমরা তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত আলোচনার মধ্যে আছি এই মুহূর্তে। ঠিক আছে, 1 জুল পার 1 সেকেন্ড। হ্যাঁ, এবার এটা দিয়ে আমরা অ্যান্সারটা দেবো না, যেটা আমার বলার বক্তব্য। আমরা মেইনলি অ্যান্সার দেবো P=VI, এটা দিয়ে। তো আমরা মনে করি 1 ওয়াট, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, তোমাদের এমসিকিউ এর জন্য অনেকবার দেয়। এই 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার, কারণ P=VI। P=VI, এটা দিয়ে কিন্তু আমরা ডেফিনেশনটা দেবো, মাথায় থাকে জানো। কোনো বর্তনীতে, বা আমি বলতে পারি বর্তনীর থেকে বেটার, যদি কোনো তড়িৎ চালিত যন্ত্রে ঠিক আছে, যদি কোনো তড়িৎ চালিত যন্ত্রে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে হয়, তখন আমরা বলতে পারি যন্ত্রটিতে
1 ওয়াট হারে ক্ষমতা ব্যয়িত হয়। ঠিক আছে, তো এইভাবে আমাকে উত্তরটা দিতে হবে। তো এইটা যেন খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় থাকে, 1 ওয়াট মানে হলো 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এরপরে আসছে কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝো? এই বৈদ্যুতিক বাতি এই সেগমেন্টটা না ইটসেলফ খুব ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। এটা আমি তোমাদের এই কোয়েশ্চেনটা বলে দিচ্ছি, বলে আমি বৈদ্যুতিক বাতি রিলেটেড যে কটা কোয়েশ্চেন হয় সেটাকে আমি খুব সুন্দর থিওরির আকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আলাদা করে কোনো প্রশ্ন নিয়ে এটাই ঝামেলা না হয়। ঠিক আছে, তো জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দিই। 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝায় দেখো, খুব ভালো করে বৈদ্যুতিক বাতির সেগমেন্টটা বোঝো। তো ধরো এটা একটা বৈদ্যুতিক বাল্ব, এখানে লেখা আছে 220 ভোল্ট আর 100 ওয়াট। ঠিক আছে, এটাকে বলা হয় ওয়াটেজ রেটিং, মনে রাখবে এটাকে বলা হয় ওয়াটেজ রেটিং। স্যার এই জিনিসটা কি বোঝায়? এই জিনিসটা বোঝায় যে যদি আমি বৈদ্যুতিক বাতিটাকে 220 ভোল্টে যুক্ত করি, যদি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করি, যদি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট বিভব প্রভেদে যুক্ত করি, তবে সেটি সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে, সেটি সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি খরচা করবে। 100 জুল হারে তড়িৎ শক্তি ব্যয়িত করবে। তো এইটা হলো গল্প। এবার এটার পেছনে অনেক গল্প আছে যেটা আমাদের একটু বুঝতে হবে। দেখো আমি যখন বলছি এই একটা বাল্ব, ধরো এই একটা বাল্ব, এই আর এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, আমি যখন বলছি এটা 220 ভোল্ট 100 ওয়াট, তার মানে কিন্তু ও সবসময় 100 ওয়াট নেবে এটা নয়, ওকে 220 ভোল্টে লাগালে তবেও 100 ওয়াট নেবে, এটা যেন মাথায় থাকে। ওকে 220 ভোল্টে লাগালে তবেও 100 ওয়াট কনজিউম করবে। যেটা আমরা বলতে পারি এখানে যে ওর পি ম্যাক্স হলো 100 ওয়াট, ও ম্যাক্সিমাম 100 ওয়াট পাওয়ার কনজিউম করতে পারবে। স্যার এর থেকে বেশি হলে কি হবে, ওটাই পরে আসছি। তো এখান থেকে না আমরা এটা বার করতে পারি P ইজ ইকুয়ালস টু VI, বুঝলে? এখান থেকে আমরা I বার করতে পারি, সেটা হলো V বাই P। I বার করতে পারি সেটা হলো, সরি উল্টো লিখলাম, সেটা হলো P বাই V। P বাই V, যেহেতু I এখানে P ম্যাক্স, তাই জন্য এখানে আসছে I ম্যাক্স। যে তুমি ম্যাক্সিমাম কত কারেন্ট ওর মধ্যে দিয়ে ফ্লো হতে পারে, তো সেটা তুমি বার করতে পারো এখানে, যেমন এটা 100 বাই 220, তো এটা হয়ে যাচ্ছে 5 বাই 11 অ্যাম্পিয়ার। কি বলবে স্যার 5 বাই 11 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ হলে কি হবে? 5 বাই 11 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ হলে বাল্বটি নষ্ট হয়ে যাবে, মানে অতিরিক্ত তাপে বাল্বটি নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত তাপে বাল্বটি নষ্ট হয়ে যাবে। তো এইটা হলো আমার এখানে মেইনলি বোঝার জায়গা, এইটা হলো আমার এখানে মেইনলি বোঝার জায়গা। আরেকটা জিনিস এখানে কি আসছে, আরেকটা জিনিস আসছে হলো রোধ। যে আমরা জানি P ইজ ইকুয়ালস টু V স্কয়ার বাই R, তো R ইজ ইকুয়ালস টু হলো V স্কয়ার বাই P। তো 220 স্কয়ার বাই P এর মান কত? 100। তো 220 ইন্টু 220 বাই 100, 484 ওহম। 484 ওহম এটা হলো রোধ। তো মনে রাখবে তোমাকে যখনই ওয়াটেজ রেটিং দেওয়া আছে, তুমি ইজিলি সেখান থেকে ম্যাক্সিমাম কত কারেন্ট ওই বাল্বের মধ্যে দিয়ে ফ্লো হতে পারে বার করতে পারো, জাস্ট পাওয়ারকে ভোল্টেজ দিয়ে ভাগ করে।
আর তুমি রোধটা বার করতে পারো, এইগুলো পরিবর্তন হয় না। তো আজকে যদি আমাকে এরকম প্রশ্ন দেয় বাতির রোধ ও সর্বোচ্চ প্রবাহ নির্ণয় করো, আমরা বার করে দিতে পারি, ওটা আমি আগেই তোমায় দেখিয়ে দিলাম। কিন্তু আমার বলার বক্তব্য 220 ভোল্ট 100 ওয়াটের জন্য না, তোমায় 220 ভোল্ট 100 ওয়াট ছাড়াও কোয়েশ্চেন দিতে পারে, তোমায় দিতে পারে 220 ভোল্ট 40 ওয়াট, তাহলেও কিন্তু তুমি একই প্রসেসে করবে, শুধু পি এর জায়গাগুলোতে 40 হয়ে যাবে। ক্লিয়ার? তো এই জিনিসটা মাথায় থাকে। আচ্ছা, এরপরে কি আসছে? এরপর একটা ইম্পর্টেন্ট জায়গা আসছে হলো বাল্বের উজ্জ্বলতা রিলেটেড। ভালো করে দেখে নাও আলোচনাটা। বাল্বের উজ্জ্বলতা। আচ্ছা, বাল্বের উজ্জ্বলতা রিলেটেড আমি তোমাদের কি বলবো? এটা রিলেটেড আমি তোমায় বলবো, মনে রাখবে বাল্ব কতটা উজ্জ্বল ভাবে জ্বলবে সেটা নির্ভর করছে, এটা নয় যে ওর ওয়াটেজ রেটিং কত, এটা হলো কতটা পাওয়ারও কনজিউম করছে, এটা ডিপেন্ড করছে কনজিউমড পাওয়ারের উপর। স্যার কনজিউমড পাওয়ার মানে ওর 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, তার মানে ও 100 ওয়াট নেবে এটা নয়, 80 ওয়াটও নিতে পারে, 30 ওয়াটও নিতে পারে, 50 ওয়াটও নিতে পারে। তো কত ওয়াট নিচ্ছে তার উপর ওর ব্রাইটনেস নির্ভর করবে। তো মনে রাখবে এই জিনিসটা, যে ধরো আমি তোমার একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি এই বাল্বটাকে 110 ভোল্টে লাগিয়েছো, এই বাল্বটার ওয়াটেজ রেটিং দিয়েছে 220 ভোল্ট 100 ওয়াট, তাহলে আমাকে বলো তো বাল্বটা কি সম্পূর্ণভাবে গ্লো করবে? আমি তো একটু আগেই লেখালাম 220 ভোল্ট 100 ওয়াট বলতে বোঝায় কি, 220 ভোল্টে লাগালেও তোর সর্বোচ্চ ক্ষমতায় জ্বলবে এবং তখন প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তি ক্ষয় করবে। কিন্তু এবার আমি তো ওকে লাগিয়েছি হলো এইখানে 110 ভোল্টে, তাহলে নিশ্চয়ই 100 ওয়াট করছে না, তাহলে কত করছে কি করে বার করব? তো তখন এটা বার করার নিয়ম হলো যেটা আমি তোমাদেরকে বলেছি, যে বাল্বের রোধ আগে বার করবে সবসময়। তো রোধ কি হয়ে গেল, 220 স্কোয়ার বাই 100 হয়ে গেল 484 ওহম। হ্যাঁ স্যার হয়ে গেল। তো এবার যখন 484 ওহম হয়ে গেল, এবার তুমি বার করো যে কতটা পাওয়ার কনজিউম করবে। পাওয়ার কনজিউমড ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এবং ভিটা কি, যেই ভোল্টেজটা তুমি দিয়েছো, তো এটা 110 স্কোয়ার বাই 484, হিসাব করে আসছে এটা 25, তার মানে ও 25 ওয়াট পাওয়ার কনজিউম করবে। তার মানে বলো ও অ্যাকচুয়ালি যেভাবে জ্বলতে পারতো সেভাবে কি জ্বলছে? না, তার থেকে অবভিয়াসলি কম ভাবে জ্বলছে। তো এটাই হলো এখানে বোঝার বিষয়, যে উজ্জ্বলতা কি হলো, কমে গেল। তার মানে কি বললাম, বাল্বের উজ্জ্বলতা ওর গায়ে কত ওয়াট লেখা আছে তার উপর ম্যাটার করছে না, কতটা কনজিউম করছে তার উপর ম্যাটার করছে। ঠিক আছে? এই রিলেটেড একটা প্রশ্ন হলো যে ধরো তোমার কাছে এরকম 3টে বাল্ব দিয়েছে, বাল্ব 1 হলো 220 ভোল্ট 40 ওয়াট, বাল্ব 2 হলো 220 ভোল্ট 60 ওয়াট, আর বাল্ব 3 হলো 220 ভোল্ট 100 ওয়াট। তো এই যে 3টে বাল্ব দিয়েছে, এই 3টে বাল্বকে আমাকে বলেছে একবার শ্রেণী সমবায়ে লাগানো হয়েছে। B1 B2 B3 3টে বাল্বকে শ্রেণী সমবায়ে লাগানো হয়েছে। ঠিক আছে? তো 3টে বাল্বকে যখন শ্রেণী সমবায়ে লাগানো হয়েছে, এবার আমি এখানে কি করব? 3টে বাল্বকে শ্রেণী সমবায়ে লাগানো হলে আমাকে বলছে কোন বাল্বটা সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে, এবং একই প্রশ্ন তোমাকে এখানে দিয়েছে। এটার আলোচনাটা তোমাদের করিয়ে দিচ্ছি, যাতে তোমাদের যে কোনো ভ্যালু দিক তোমরা ইজিলি বার করতে পারো। নেসেসারি নয় 220 আর এইগুলোই দিতে হবে, বাট আইডিয়াটা বুঝে গেলে তোমরা যে কোনো কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে পারবে। চলো এই যে এই ধরো 220 ভোল্টেই লাগিয়েছি এটা, এই ধরো 220 ভোল্টে লাগিয়েছি, বা ইভেন এটা ম্যাটারও করছে না এই মুহূর্তে, যাতেই লাগাই। তো এটা বাল্ব 1 বাল্ব 2 বাল্ব 3 কে সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলবে? তো ভালো করে দেখো। তো আমি তোমাদের কি বলেছি, বাল্ব জানলেই তোমরা সবার আগে বার করে যাবে রোধ। তো রোধটা কত হবে? R1 বলো। স্যার R1 হচ্ছে হলো স্যার 220 স্কোয়ার বাই 40, আমি বললাম একদম বার করতে হবে না, এমনি ছেড়ে দাও। R2 কত? স্যার এটা হচ্ছে 220 স্কোয়ার বাই 60, একদম। R3 কত? স্যার এটা হচ্ছে 220 স্কোয়ার বাই 100, খুব ভালো। তাহলে কি আমি এখান থেকে দেখে বলতে পারি যে R3 সব থেকে ছোট, তারপর R2, তারপরে R1? এটা আমি এখান থেকে দেখে বলতে পারি না, আমার সলভ করতে লাগবে না। সবকটা উপরে 220 স্কোয়ার, আমি তো এখান থেকে ওদের মানে এই ওয়াটেজ রেটিং থেকে আমি রোধগুলো বার করে নিয়েছি। তো যেহেতু এটা সব থেকে বড়, তার মানে এটা সব থেকে ছোট, মানে যেহেতু এখানে হর সব থেকে বড়, তাই জন্য R3 সব থেকে ছোট হয়ে যাচ্ছে। তো এটা হলো ওদের রোধের অর্ডার, মানে ওদের রোধের মানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি।
এবার শ্রেণীতে রাখলে কি হবে, আমাকে বলো শ্রেণীতে সবার মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে, হ্যাঁ স্যার, তাহলে আমি বলতে পারি পাওয়ার কনজিউমড মানে আই স্কোয়ার আর, হ্যাঁ, তার মানে যখন তুমি স্যার ভি স্কোয়ার বাই আরটা লাগাবো না, তুমি লাগাতে পারো, তোমার আলাদা আলাদা ভোল্টেজ সবার এক ক্লাসে বার করতে হবে, সেটা ঝামেলার ব্যাপার হয়ে যাবে না? আমি যখন জানি শ্রেণীতে সবার মধ্যে একই তড়িৎ প্রবাহ যাবে, আমি কেন ভি স্কোয়ার বাই আর লাগাতে যাবো? লাগাতে পারো, কিন্তু তখন তোমার এর এক ক্রসের আলাদা ভি, এর এক ক্রসের আলাদা ভি, এর এক ক্রসের আলাদা ভি তোমাকে আবার বার করতে হবে, এটাই হলো একটা ঝামেলার জায়গা। তো তাই জন্য আমি ওই ঝামেলাটা গেলাম না, আমি আই স্কোয়ার আর লাগালাম, আই সবার মধ্যে দিয়ে সেম, তাহলে আমি বলতে পারি শ্রেণীতে লাগালে পাওয়ার কনজিউমড ম্যাটার করে রোধের উপর, তার মানে যার রোধ সব থেকে বেশি তার পাওয়ার সব থেকে বেশি। আমি দেখতে পাচ্ছি R1 এর রোধ সব থেকে বেশি, তার মানে আমি বলতে পারি পাওয়ার কনজিউমড বাই 3 ইজ লেস, তারপর পাওয়ার কনজিউমড বাই 2, তারপর পাওয়ার কনজিউমড বাই 1। আর আমি কি বলেছি, যতটা পাওয়ার বেশি কনজিউম হবে ব্রাইটনেস তত বেশি হবে। আচ্ছা, বাল্ব 1 কি ছিল, 220 ভোল্ট 40 ওয়াট, তার মানে 220 ভোল্ট 40 ওয়াট সব থেকে সর্বাধিক উজ্জ্বল ভাবে জ্বলবে। সর্বাধিক উজ্জ্বল ভাবে জ্বলবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে যদি সমান্তরালে দেখি, এখানে দেখো ভোল্টেজটা সবার একসাথে সেম, তো এখানে আমি পাওয়ার কনজিউমড বলতে পারি ভি স্কোয়ার বাই আর, তাহলে আমি বলা যায় পাওয়ার কনজিউম প্রপোর্শনাল টু 1 বাই আর। তার মানে এবার যার রোধ সব থেকে কম তার পাওয়ার সব থেকে বেশি, তার মানে P3 গ্রেটার দ্যান P2 গ্রেটার দ্যান P1, তার মানে এখানে সব থেকে বেশি বার কে কনজিউম করবে, P3, তার মানে P3 মানে এটা, তার মানে আমি বলতে পারি এবার 220 ভোল্ট 100 ওয়াট সর্বাধিক উজ্জ্বল ভাবে জ্বলবে। এখান থেকে কি প্যাটার্ন বুঝতে পারলে? এখান থেকে কি প্যাটার্ন বুঝতে পারলে বলো? এখান থেকে যেটা বোঝা গেল যে শ্রেণী সমবায় সব থেকে কম পাওয়ারের বাল্বটা সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলে, কিন্তু সমান্তরাল সমবায় সব থেকে বেশি পাওয়ারের বাল্বটা সব থেকে উজ্জ্বল ভাবে জ্বলে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। আই গেস তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে কোয়েশ্চেনটা সলভ করলাম, এবং একইভাবে তোমাদের যখন পরীক্ষায় বিভিন্ন রকমের কোয়েশ্চেন দেবে, ধরো তোমাকে এরকম দিয়ে দিল, যেমন আমার কাছে একটা প্রশ্ন আছে, যে এখানে দিয়েছে এরা 3 ভোল্ট 1 ওয়াট আর 3 ভোল্ট 2 ওয়াট, 3 ভোল্ট 1 ওয়াট আর 3 ভোল্ট 2 ওয়াট, আমাকে বলেছে এদের দুজনকে শ্রেণীতে লাগিয়েছি। শ্রেণীতে লাগালে আমরা কি জানি, কম পাওয়ারের বাল্বটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলে, কারণ বেশি পাওয়ার কনজিউম করে, তো এ উজ্জ্বল ভাবে জ্বলবে শ্রেণীতে লাগালে, তাহলে শ্রেণীতে এর খেলা হবে আর সমান্তরালে এর খেলা হবে। আমাদের ঘরে আমরা কি দেখি, আমাদের ঘরে দেখি যেটা বেশি পাওয়ারের বাল্ব সেটাই বেশি গ্লো করছে, কারণ আমরা দেখি 40 ওয়াটের থেকে 60 ওয়াটের বাল্ব কিনে আনলে সেটা বেশি গ্লো করছে, কারণ আমাদের ঘরে সমান্তরাল সমবায় থাকে, ঠিক আছে, আমাদের ঘরের বর্তনী পুরো সমান্তরাল সমবায় থাকে, সেই জন্য বেশি পাওয়ারের বাল্ব বেশি গ্লো করে। তো এই হলো বাল্বের গল্প, বাল্বে এর বাইরে আর কিছু তোমাদের জানার প্রয়োজন হবে না, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, বাল্বের ফিউজ হয়ে যাওয়াটাও বলে দিই, বাল্ব ফিউজ হয়ে গেল, ফিউজ হয়ে গেল বলতে কি বোঝায়? বাল্ব ফিউজ হয়ে গেল, ফিউজ হয়ে গেল বলতে কি বোঝায়? ফিউজ হওয়া বলতে বোঝাচ্ছে এখানে যে বাল্বের মধ্যে যে ভোল্টেজটা পড়ছে, কোথায় গেল, এই দেখো এখানে যে ভোল্টেজটা পড়ছে বাল্বের মধ্যে, যে এই ভোল্টেজটা ওর মানে ওর ম্যাক্সিমাম ভোল্টেজের থেকে বেশি, তার মানে ভি অ্যাপ্লাইড ইজ মোর দ্যান ভি ম্যাক্স, বা আই গ্রেটার দ্যান আই ম্যাক্স। আমরা আই ম্যাক্স বার করেছি না, এই যে আমরা কি করেছি, আই ম্যাক্স ইজ ইকুয়ালস টু পি ম্যাক্স ইনটু ভি, ওই ওয়াটেজ রেটিং এ যে ভিটা লেখা ওটাই কিন্তু ওর বলতে পারো ম্যাক্সিমাম ভোল্টেজ, তার বেশি হয়ে গেলে কি হবে, বেশি তাপ উৎপন্ন হবে, ওই তাপে গলে যাবে, এই গলনকে ইংলিশে বলে ফিউশন, ফিউশন থেকে এসছে ফিউজড, তাই জন্য বাল্ব ফিউজ হয়ে গেল যদি এটা হয়। মানে আমার বলার বক্তব্য, ধরো 220 ভোল্ট 40 ওয়াটের বাল্ব, এই বাল্ব এটাকে তুমি লাগিয়ে দিয়েছো এটা 220 ভোল্ট 40 ওয়াটের বাল্ব, এটাকে তুমি লাগিয়ে দিয়েছো হলো ইয়েতে 440 ভোল্টে, শেষ, কেটে বেরিয়ে যাবে, 230-এ লাগালেই শেষ হয়ে যাবে, তো এটা নষ্ট হয়ে যাবে, 440 হোক 230 হোক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বোঝা গেল। তো এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি অলমোস্ট আমাদের 1 ঘন্টা হতে চলেছে, তাই জন্য এই ভিডিওর লেন্থ আমি আর বাড়াবো না। এখানে আমাদের যতটা হলো এখনো তড়িৎপ্রবাহ তাপীয় বলের কিছু জিনিস বাকি আছে, ক্ষমতারই কিছু জিনিস বাকি আছে, এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে এর কিছু অঙ্ক দেখানো বাকি আছে।
তো সেটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, কারণ এই ভিডিওর লেন্থটা বড় হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা ভালো করে এই জিনিসটা দেখো, এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। তো সেগুলো ভালো করে বাড়িতে পড়াশোনা করতে থাকো। তো আশা করি জিনিসটা তোমাদের ভালো লেগেছে, এবং তোমাদের মানে তোমাদের কমেন্ট বা তোমাদের ফিডব্যাক তোমরা অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, আমাদেরকে জানিও। এবং আশা করি এই ভিডিওগুলো বা এই কোয়েশ্চেনগুলো তোমাদের মাধ্যমিক পর্যায়ে সাজেশনের জন্য প্রভূত পরিমাণে সাহায্য করবে। ওকে, সকলকে টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নুন, যে যখনই দেখছো, টাটা।